আমরা ইতিমধ্যে মিডওয়াইফারি ট্রেনিং প্রায় ৩,০০০ মিডওয়াইফারি ট্রেনিংও দিয়ে দিয়েছি। ভদ্রমহিলা মহোদয়গণ, মাতৃস্বাস্থ্য সেবায় জরুরি প্রসূতি সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। মা টেলিহেলথ সার্ভিসের মাধ্যমে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণ এবং শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ১৩ লাখ উপকারভোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা, শপিং মল, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে সরকারি বেসরকারি প্রতিটি কর্মস্থলে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনেরও নির্দেশনা প্রদান করা হয়েছে এবং গার্মেন্টসগুলিতে শিশু দিবাযত্ন কেন্দ্র দেওয়া হয়েছে। গত ১৫ বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি ১,০০০-এ ২১ জন, যা ২০০৬ সালে ছিল ৮৪ জন, এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে ২০০৬ সালের ৩৭০ জন থেকে ১৩৬ জনে হ্রাস করা হয়েছে। সুধীবৃন্দ, ২০১৪ সালে লন্ডন গার্লস সামিটে আমি বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। সে লক্ষ্যে আমাদের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করছি। এছাড়াও সমাজে বিভিন্ন স্তরের কিশোর কিশোরীদের নিয়ে ৮,০০০-এরও অধিক কিশোর কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ১ কোটি নারীকে তথ্য সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ন্যাশনাল হেল্পলাইন ১০৯ চালুর মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা প্রতিটি থানায় নারী পুলিশের দায়িত্বে নারী, শিশু, বয়স্ক প্রতিবন্ধী সাপোর্ট ডেস্ক স্থাপন করেছি। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র ২০১৭ থেকে ২০৩০ এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করেছি। কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা ১,২৫৩টি ইউনিয়ন পর্যায়ে সেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার প্রতিষ্ঠা করেছি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ৫০ লাখ কিশোরীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কুলগামী শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে আমরা দেশব্যাপী স্কুল মিল চালু করারও উদ্যোগ নিয়েছি। অনেক ক্ষেত্রে আমরা চালু করেছি। তাছাড়া প্রতিটি স্কুলে মেয়েদের জন্য বিশেষ করে ওয়াশ ব্লক আমরা তৈরি করে দিয়েছি। আমরা ২০১০ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। ২০২৪ পর্যন্ত, অর্থাৎ ২০১০ থেকে ২০২৪, ৪৬৪ কোটি বই বিতরণ করা হয়েছে। উপরন্তু নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে।
দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক রয়েছে। আমরা জাতীয় বাজেটে মোট 30% নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বরাদ্দ রেখেছি। বেইজিং ঘোষণা ও কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় নারী উন্নয়ন নীতি ও জাতীয় কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের বর্তমানে শ্রমশক্তির 42.6% নারী, যা 2030 সালের মধ্যে 50-এ উন্নীত হবে। আইসিটি খাতে 2026 সালের মধ্যে 25%, 2041 সালের মধ্যে 50% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম আমরা গ্রহণ করেছি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2023 অনুযায়ী রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7ম এবং এ অঞ্চলে প্রথম। এবারের দ্বাদশ সংসদ নির্বাচনে নারী প্রতিযোগীদের অংশগ্রহণ আগের সাধারণ নির্বাচনের তুলনায় 38.24% বেশি ছিল। সুধীবৃন্দ, আমাদের সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের সুফল হিসেবে 2023 সালে দেশের মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 72.3 বছর। বর্তমানে আমাদের মোট জনসংখ্যার 62% হচ্ছে কর্মক্ষম। দেশের বর্তমান মোট জনসংখ্যার 9.29% 60 বয়সী। প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। 2023 সালে আমরা 58 লক্ষের বেশি প্রবীণ নাগরিকের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি অসহায় নারী, স্বামী পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গের মানুষ, সমাজের অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যমান সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারিত করেছি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 4 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসেছে। এছাড়াও আমরা সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। 18 থেকে 50 বছর বয়সী যে কোনো নাগরিক এই পেনশন সুবিধা গ্রহণ করতে পারবেন। আমরা ইতিমধ্যে 2021 সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ ভিশন বাস্তবায়ন করেছি। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ, এর জন্য আমরা 4টি পিলার নির্ধারণ করেছি: স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট সোসাইটি। এ লক্ষ্যে আমরা আমাদের জনগোষ্ঠীকে, বিশেষভাবে তরুণ সম্প্রদায়কে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছি। অতি সম্প্রতি আমরা জনসংখ্যা নীতি 2012 যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছি। নতুন নীতিতে 2041 থেকে 61 পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। শুরু থেকেই বাংলাদেশ আইসিপিডি প্রোগ্রাম অব অ্যাকশন বাস্তবায়নে দৃঢ়ভাবে প্রত্যয়ী। আমরা চাই সকল দেশ, বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলো যাতে আইসিপিডির লক্ষ্যমাত্রাসমূহ অর্জন করতে পারে, সেজন্য ইউএনএফপি এর অন্যান্য উন্নয়ন সহযোগীরা আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহী হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। একই সঙ্গে সংঘাত,
ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক, সেটাই আমরা কামনা করি। সুধীবৃন্দ, জনসংখ্যার সুষ্ঠু ব্যবস্থাপনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের গুরুত্বপূর্ণ নিয়ামক। বিশ্বের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জনসম্পদে রূপান্তর করতে হবে, যার মাধ্যমে আমরা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। এ লক্ষ্যে সার্বজনীন স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা খাতে আন্তর্জাতিক অর্থায়নের পরিমাণ ও সহজ প্রাপ্যতা নিশ্চিত করার জন্য উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আরও আন্তরিক হতে হবে। আমি যারা আমাদের অতিথিরা বিভিন্ন দেশ থেকে এসেছেন, আমি আপনাদেরকে আবারও আমাদের বাংলাদেশে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের অবস্থান সুন্দর হোক আর সফল হোক সেই কামনা করি। আমি আশা করি ঢাকায় অনুষ্ঠিত বৈশ্বিক সংলাপ সেপ্টেম্বর 2024-এ জাতিসংঘে অনুষ্ঠিত সামিট অব দ্য ফিউচারের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সহায়ক হবে। জনসংখ্যা ও উন্নয়নে বিষয়ের আন্তর্জাতিক সম্প্রদায় সামিট অব দ্য ফিউচারের ঘোষণাপত্রে দৃঢ় রাজনৈতিক প্রত্যয় ব্যক্ত করবেন, এই প্রত্যাশা আমার রয়েছে। আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।